নিহতের ঘটনায় গ্রেপ্তার কাউসার আলী 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। দুপুরে আদালতে এই আবেদন করা হয়। গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম জানান, গ্রেপ্তার কাউসার আলীর কাছে ব্রাজিলের তৈরি আধুনিক মানের একটি পিস্তল ছিল। এটি দিয়ে তিনি 38। এদিকে এ ঘটনায় গুলিতে আহত জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ শেখ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালটির মহাব্যবস্থাপক জানান, সাজ্জাদ শেখ বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার বাম হাত ও পেটে 2টি গুলি লেগেছে। শিগগিরই অস্ত্রোপচার করা হবে। শনিবার মধ্যরাতে কথা কাটাকাটির জেরে পুলিশ কনস্টেবল মনির হোসেনকে এলোপাতাড়ি গুলি করেন কাউসার আলী। রাতেই থানায় মামলা করেন নিহতের বড় ভাই মাহবুব। দুজন ডিউটি করতেছিলেন, তাদের মধ্যে ঘটনা ঘটছে। কি কারণে ঘটছে এটা আমরা আসলে তদন্ত না করে বলতে পারতেছি না। তদন্ত চলছে এবং যিনি ঘটিয়েছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। মুখটা ক্লিন করা হবে এবং তেমন জটিল কিছু না। পেশেন্ট এখন পর্যন্ত স্টেবল আছে। সার্জারি করার পরেই আমরা আসলে বলতে পারবো যে তার ফাইনালি কি হবে। ওনার ম্যাগজিন ছিল, একটি ম্যাগজিন উনি পুরোটাই খরচ করে ফেলেছেন প্রথম দিকে, এবং দ্বিতীয় ম্যাগজিনটি উনি খরচ করতে গিয়েছিলেন, কিন্তু 6টি বা 8টি গুলি হওয়ার পরে গুলির যে ম্যাগজিনটি সেটি আটকে যায়। সেই কারণে উনি আর গুলি করতে পারেননি, এবং তার কাছে যখন আর অস্ত্র ছিল না তখন উনি আর গুলি করতে পারেননি। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শীতে ছিলেন তারা বলছিলেন যদি গুলি আটকে না যেত তাহলে উনি হয়তো ওইটাও শেষ করে ফেলতেন। এবং যে মারা গিয়েছেন তার মরদেহ দেখে পুলিশের অন্যান্য সদস্যরা বা স্থানীয় যারা ছিলেন, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা বলছেন যে এই 30 রাউন্ড গুলির পুরোটাই ওই যে পুলিশ সদস্য তার পুরো শরীরেই আসলে চিহ্ন রয়েছে। যেমন আমরা যতটুকু জেনেছি যে ওনার চোখ, কান, মুখ, সারা শরীরেই গুলির চিহ্ন রয়েছে, এবং ওই অস্ত্রটিতে 9 মিলিমিটারের যে বুলেট, সবগুলো বুলেটই ওনার শরীরে দেওয়া হয়েছে। অর্থাৎ এটাতে বোঝা যায় যে ওনার ব্যক্তিগত যে ক্ষোভ ছিল সেই পুরো ক্ষোভের বহিঃপ্রকাশ উনি ওই সহকর্মীর শরীরেই করেছেন। আর প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে উনি যে ফিলিস্তিন দূতাবাসের সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটিতে বিক্ষিপ্তভাবেই হাঁটাচলা করছিলেন, এবং আমরা দু একটি সিসিটিভি ফুটেজ যেটি দেখেছি, এবং ওনার ডান হাতে, অর্থাৎ যে কনস্টেবল কাউসার ছিলেন, ডান হাতে একটি লাল কাপড় বাঁধা ছিলেন, এবং উনি কিছুক্ষণ পরই ধূমপান করছিলেন ওই সময়, এবং অস্থিরভাবে পায়চারি করছিলেন, এবং নিজের সাথে নিজে কথা বলছিলেন। এবং আশেপাশে যে দারোয়ান যারা ছিলেন তারাও বলছিলেন যে ওইখানে কোনো গাড়ি উনি যেতে দিচ্ছিলেন না। এবং যে আহত হয়েছিলেন, জাপান এমবেসির যে গাড়ি চালকের কথা বলা হচ্ছিল, যে যিনি আহত হয়েছিলেন তিনিও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে উনি যে ব্লাস্ট ফায়ার করছিলেন, অর্থাৎ 30 রাউন্ড গুলি যে উনি একবারেই খরচ করে ফেলেছেন ব্লাস্ট ফায়ারের সময়, এই জাপান এমবেসির আহত হয়েছিলেন। এবং আরেকটি বিষয় আছে যে উনি কিন্তু টার্গেট করে কোনো গাড়িতে বা কোনো ইন্ডিভিজুয়াল আরো এই ওনার সহকর্মী ছাড়া অন্য কাউকে যে গুলি করেছেন সেটি কিন্তু পাওয়া যায়নি। এখানে বিক্ষিপ্ত ভাবে হাঁটা চলা তিনি করছিলেন, তার সহকর্মীরা একটা কল দেবো আমার কি অবস্থা, আমার কি অবস্থা ওর চেহারাটা মানে বোঝা যায় না, এরকম কনফার্মও না যে এটাই মনিরুল হক। পরে আমি জানতে পারলাম যে আসলে পরে আমি টিটু ভাই, ওর বড় ভাই, যে আপন বড় ভাই, আমাকে ফোন দিলাম। ওর একটা বাচ্চা আছে, 2 বছর বয়স, 2.5 বছর বয়স, একটা ছেলে বাচ্চা, বিয়ে করছেন। ওর ভাই বোনদের মধ্যে ও সব থেকে ছোট। প্রশাসনের সবাইকে বলবো যে এর শাস্তি মানে সর্বোচ্চ যে শাস্তিটা হয় সেটা দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তি আমি চাইতেছি। আমি প্রশাসনের কাছে আমি এটা চাই যে এটা সর্বোচ্চ শাস্তি যেন হয়। কাজিন, আমরা বন্ধু, একবারে বন্ধুর মতো বড় হয়েছি, আমরা বন্ধু, একসাথে পড়াশোনা করছি। আমি ওর সাথে আজকেই কাকতালীয় ভাবে 10টার সময় কথা বলছি। সে আমাকে ফোন দিছে, বলছে যে আমি বাড়িতে কবে যাব, আমি গাজীপুরে চাকরি করি, এখানে থাকি, কবে যাবি? ওরা আমি বললাম যে আমি তো বৃহস্পতিবার যাবো। ওরা জিজ্ঞেস করলাম, বললো যে আমি এখনো ছুটি পাস করিনি, ডিউটিতেই আছি আর কি। কিছুক্ষণ পরে মনে করেন আমি 12টা 12:30 বাজে এরকম, আমি অনলাইনে তখন আমার একজনে মেসেজ করছেন যে ও আমার ফ্রেন্ড মুমেন, হ্যাঁ, ও চাকরি করে, পুলিশেই চাকরি করে, ও আছে ইয়াতে বান্দরবন,
ওইখান থেকে আমাকে নক করছে যে এরকম ঘটনা। পরে আমি ওর চেহারাটা মানে বোঝা যায় না, এরকম কনফার্মও না যে এটাই মনিরুল হক। পরে আমি জানতে পারলাম যে আসলে বৈধতাবিহীন সরকারের বাজেট জনকল্যাণকর হতে পারে না এবি পার্টি। যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে প্রশাসন যন্ত্রকে অবৈধভাবে লাঠিয়াল হিসেবে ব্যবহার করে জামিন নির্বাচন নামক প্রহসনের মাধ্যমে জোরপূর্বক গদি দখল করে রাখে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়, সেরকম রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না বলে মনে করেন বাংলাদেশ এবি পার্টি। মঙ্গলবার বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে 2024-25 অর্থ বছরের আসন্ন বাজেটকে সামনে রেখে প্রাক বাজেট মিডিয়ার ব্রিফিংয়ে এই বক্তব্য করেন আমাদের বাংলাদেশ এবি পার্টির শীর্ষ নেতারা। ব্রিফিংয়ে এবি পার্টির বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন পার্টির যুগ্ম সদ্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুরাদ। উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক আনোয়ার শাহাদাত টুটুল, সিনিয়র সহকারী সদ্য সচিব আব্দুল বাসেত মারজান ও সহকারী সদ্য সচিব শাহ আব্দুর রহমান। মূল বক্তব্যে ব্যারিস্টার ফুরাদ বলেন, এবি পার্টি মনে করে ঋণ ও ঘাটতি ভিত্তিক বড় বাজেটে অতীত বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও সম্ভব হবে না। একটি অনির্বাচিত সরকারের ওপর করদাতারা আস্থা রাখে না, যার ফলে নিয়ন্ত্রক সংস্থা সমূহ প্রয়োজনীয় কর আদায় করতে পারে না। যথেষ্ট রাজস্ব আদায় না হওয়ার কারণে এবছরের বাজেট হবে আরও বেশ ঋণ ও ঘাটতির নির্ভর।